এই যে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক হলো উত্তর 24 পরগনায়, সেখানে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তিনি তার সঙ্গে তৃণমূলের হলো ওই জেলার 6 বিধায়ক তারা উপস্থিত ছিলেন। আসলে এরা না কেউ আর ওই মানে কি বলবো ধসে যাওয়া কোম্পানির শেয়ার হোল্ডার হতে চাইছে না। তৃণমূল ভেঙে নতুন দল, সেটা কবে হবে কিভাবে হবে সেটা বলতেই আজকের প্রতিবেদন। আর তার সঙ্গে সঙ্গে প্রিয় ববি, মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক থেকে যিনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী এবং সঠতার প্রতীক প্রমাণিত হয়েছেন, তার প্রিয় ভাই ববির মানে জনাব ফিরহাদ হাকিমের সঙ্গে তুমুল বিবাদ। এখন কলকাতা বন্দর আর এই ভবানীপুর এর মধ্যে না কয়েক যোজনের দূরত্ব। কালীঘাটের সঙ্গে কোনো বনিমানা হচ্ছে না কারো, তাই বলে ফিরহাদের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বেড়ে গেছে এরকমটা ভাবার কোনো কারণ নেই। বরং তৃণমূলের সঙ্গে এখন তৃণমূলের দূরত্ব অনেক বেড়ে চলেছে, বাড়তে চলেছে, কেউ কারো নয়। এরই মধ্যে একটা গোষ্ঠী নিজেদের মধ্যে আলোচনা চালাতে শুরু করেছে আলাদা একটা দল মানে একটা গ্রুপ বানানো যায় কিনা। সেটা এখনই কোনো রাজনৈতিক দলের চেহারা না নিলেও একটা মঞ্চ খুব তাড়াতাড়ি তৈরি হতে চলেছে। বিজেপির সঙ্গে লড়াই না হলেও প্রশাসনিক সহায়তা রেখে চলবে সেই মঞ্চ, এরকমই একটা ভাবনা। আসলে তৃণমূলের যেহেতু কোনো নীতি নেই, তাই বিজেপির সঙ্গে নীতিগত ঐক্য এসবের তো কোনো প্রশ্নই ওঠে না। বরং স্বার্থগত সমঝোতা করা যায় কিনা সেটাই ভাবছে তৃণমূলের এই দল, এই বিধায়কদের দলটি। আমি বলবো আপনাদের সবটা। তবে এই যে ভাবনাটা চলছে, এতে শুভেন্দু অধিকারী আমাদের নতুন মুখ্যমন্ত্রী বা বিজেপির কোনো মানে যোগাযোগ বা ভূমিকা এটা নেই, আমি শুনিনি এরকম কিছু আছে বলে। এ নিয়েই আজকের প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন। আপনি সাবস্ক্রাইব করা মানে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এই গুরুত্বপূর্ণ ভিডিও। কিভাবে তৃণমূলের মধ্যে আরেকটা তৃণমূল তৈরি হতে চলেছে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। দলটা না এখন আর নেই, জানেন, পিসি ভাইপোর দলটা নেই, সত্যিই নেই। আমি বরাবরই বলি একটা কথা, যে তৃণমূল কোনো কালেই রাজনৈতিক দল নয়, ছিল না। এটা একটা পেশা। এখানে যারা আসেন তারা অর্থ বিনিয়োগ করেন, সেই টাকাটা তারা লভ্যাংশ তোলেন। কেউ পারেন না, কেউ বেশি পারেন, তারা অবৈধ সম্পত্তি বানান। আর যারা পারেন না তারাও ওই যেটুকু পাওয়া যায়, কেউ কিছু পায় না এরকমটা নেই। একেবারে নিচু স্তর থেকে ওপর পর্যন্ত প্রত্যেকে এখানে ব্যবসায়িক স্বার্থে, নিজের সম্পত্তি বাড়ানোর স্বার্থে তৃণমূল নামক পেশাটার সঙ্গে যুক্ত। এখন যে কোম্পানির শেয়ারটা পড়ে গেছে, কোনো কোম্পানির শেয়ার পড়ে গেলে কি হয়, কেউই আর সেটার দিকে নজর দেয় না, সে কোম্পানিকে দূরে দূরে রাখে। এখন তৃণমূলের ভেতরেও সেই বিষয়টা চলছে। খুব শখের নাম ছিল, জানেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ভাইপো বাবু আঞ্চলিক দল, কিন্তু লিখতেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখন দলটার নাম বদলে গেছে, এখন এটাকে একেটিএমসি বা যেটা হয় আর কি একেটিসি, মানে অল কালীঘাট তৃণমূল কংগ্রেস, মানে যার শুরুটা কালীঘাটে শেষটাও কালীঘাটে, বাইরে কোথাও নেই, দলটা নেই, কেউ পরিচয় দিচ্ছে না। একের পর এক ঘটনা বুঝিয়ে দিচ্ছে ভেঙে চৌচির তৃণমূল। জয়ীরা তো বটেই, এমনকি যারা পরাজিত, যারা হেরে গেছেন বিধানসভা ভোটে, তারাও কেউ, তাদের এককালে দলনেত্রী বলতেন, এসব বলতেন, তার পাশে কেউ নেই। দিদিও আপাতত নিজের পরিবার আর ভাইপোদের যত অবৈধ সম্পত্তি আছে সেগুলোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন, আর কিছু নয়। দলকে আর বাঁচাতে চাইছেন না, কারণ তিনি বুঝে গেছেন তার ডাকে বহু বিধায়ক সাড়াই দিচ্ছে না।
তারা ভাবছেন মনে মনে হেরো বিধায়কের ডাকে আমরা জয় বিধায়করা ডাক দেবো কেন? হেরো বিধায়ক মানে আগে বিধায়ক ছিলেন কিন্তু এখন হেরো, মানে পিসিমণির কথা বলছেন। তাই আর দল রক্ষায় মন নেই। সকলেই বুঝতে পেরেছেন পিসিমণির সঙ্গে দূরত্ব রাখাই এখন ভালো কাজ। আর ভাইপোর তো ছায়া মারানো উচিত নয়, সবাই দূরত্ব রেখে চলছে। আর ভাইপোর যত ছায়া আছে, মানে তার তো অনেক ছায়া, তারা কেউ নিজের নিজের এলাকায় নেই, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা কে কোথায় কি করছে। তাই আগামী কয়েকদিনে মানে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে অনেক কিছু দেখতে হবে, বুঝতে হবে। মনে রাখবেন, রাজনীতি হলো অসম্ভবের শিল্প। আজ যেটাকে অসম্ভব মনে হচ্ছে, কালকে দেখবেন সেটাই সম্ভব। তাই কখন কি হয় কিছুই বলা যায় না। আমি প্রতিটি সময়ে সময়ে আগে থাকতে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব কি হচ্ছে বা হতে চলেছে। এই যে দলটা রয়েছে, নামে তো দল, সেটা ভেঙে আর একটা দল তৈরির প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে, একদম রেডি। আমার কাছে যা খবর, এসবের মধ্যেই সরাসরি সংঘাত শুরু হয়ে গিয়েছে মমতা বনাম ববি হাকিমের। সেটাও বলবো আপনাদের বিস্তারিত, কি নিয়ে কিভাবে ঝগড়া চলছে, এবং সেটা তুমুল ঝগড়া। অনেকে এর মধ্যে আবার একটা বলছেন ভালো তৃণমূলকে নাকি বিজেপি নিয়ে নেবে। আমি নিজে এরকম কোনো ঘোষণা নিজের কানে শুনিনি, নিজের চোখেও এরকম কোনো বিবৃতি দেখিনি। কারণ কি, এই ভালো তৃণমূল কথাটা না সোনার পাথর বাটির মতো। কোনো অন্যায় করেনি এমন তৃণমূলের সংখ্যা খুবই কম, নগণ্য। কিন্তু যে সেই সংখ্যাটা, তারাও কি অপরাধী নয়? কারণ কবিগুরু তো বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। সকলেই তো অপরাধী। যে ধর্ষণ করেছে সে যেমন অপরাধী, এই ধর্ষণকে যারা চাপা দেওয়ার চেষ্টা করে তারাও তো অপরাধী সমান, যারা বাঁচানোর চেষ্টা করে। যাই হোক, এটা তৃণমূলের ভেতরের বিষয়, কিন্তু জানতে হবে আমাদের সবটা। এই ববির সঙ্গে মমতার যে দু একদিনের মধ্যে বিপুল ঝগড়া চলেছে, পরপর একের পর এক সাক্ষাতে বা টেলিফোনে, সবটা বলবো আপনাদের আমি। কিন্তু সেটা বলার আগে এই ঝগড়ার প্রেক্ষাপট হিসেবে কালীঘাটের বর্তমান চেহারাটা একটু বলা দরকার। ভাইপো এখন আর মুখ দেখাতেই চায় না। কত হম্বি না, আমার বাড়িতে কোনো বেআইনি অংশ নেই, তারপর সময় চেয়েছে, ইট পড়ে থাকা ওগুলো তুলতে পুরসভা একটা বুলডোজার পাঠিয়েছিল, তাতেই কাঁপুনি ধরে গেছে। আর পিসিমণি তিনি বাড়ির বাইরে আর পাই রাখবেন না, এমনকি সাংবাদিক সম্মেলনও আর করবেন না। কি নিয়ে বলবেন? লজ্জা ছাড়া তো বলার মতো কিছু নেই। ওই একদিন ফেসবুক লাইভ করে বলেছেন না, আমি আর বেরোবো না। আসল কারণটা শুনুন, এতদিন তিনি সাংবাদিক সম্মেলন করতেন পোষমানা সাংবাদিকদের সামনে, যারা প্রশ্ন করতো না, শুধু ঘাড় নাড়ত। এখন ভয়ের পরিবেশটাই তো আর নেই, ভরসার পরিবেশে এমন অনেক সাংবাদিক তার সাংবাদিক বৈঠকে যাবেন যারা প্রশ্ন করতে জানে। আর প্রশ্নকে বরাবর তিনি ভয় পান, কারণ কোনো প্রশ্নেরই সদুত্তর তার নেই, এমনকি তার দলের মুখপাত্রদের কাছেও নেই। তারাও ভয় পাচ্ছেন। আমি তোমাদেরই লোক, এরকম করে বিজেপিকে বার্তা দিয়ে চলেছে। আপনারা একটু খেয়াল রাখুন, প্রত্যেক মুখপাত্র, প্রত্যেকে। ববির সঙ্গে এসব নিয়েই তো ঝগড়া। পরাজয় তো এখনো মানতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চেয়েছিলেন, তিনি যেমন হেরে গেছেন, এরকম যারা যারা হেরে গেছেন সবাইকে নিয়ে একটা মামলা করবেন। কিন্তু তার আগে যারা জিতেছেন তারা দূরত্ব তৈরি করার জন্য নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছার বার্তা দিয়ে মানে তেল গড়িয়ে পড়েছে। তারা নাকি সদর্থক ও গঠনমূলক ভূমিকা নেবে বিরোধী হিসেবে। শাসক হিসেবে যারা সদর্থক এবং গঠনমূলক এই যে ভূমিকা, তার থেকে যোজন যোজন দূরে ছিলেন, তারা বিরোধী থেকে কি করে করবেন? সেটা বাধ্য হয়ে করবেন। কারণ বর্তমান যে শাসক বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত যা যা পদক্ষেপ করেছেন, তাতে কোথাও সমঝোতার কোনো মানে লেশমাত্র নেই, ইঙ্গিতটুকু নেই।
তাই তো তারা এখন দ্বিধা করছেন, আমরা এই করবো ওই করবো সেই করবো, আমি তোমাদেরই লোক, এরকম বার্তা দিচ্ছেন, কিন্তু ভুল বুঝবেন না। আর বিজেপিরও কেউ কেউ যদি ভেবে থাকেন না 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 এ একটু ভালো তৃণমূল, এটা ভাবার কোনো কারণ নেই। আমি জানি না দল হিসেবে বিজেপি কি করবে, কি সিদ্ধান্ত নেবে আমি জানি না, কিন্তু এই দূরত্ব রাখা উচিত, কারণ বাংলার মানুষ ওদের পরিত্যাগ করেছে, পরিত্যক্তটা, সেই পরিত্যক্ত আবর্জনাকে ঘরে স্থান দেওয়ার কোনো মানে হয় না। তবু রাজনীতি এক অসম্ভবের শিল্প। দলের ভরাডুবির পর এই তৃণমূল নামক পেশায় যারা যুক্ত ছিলেন তারা অভিষেককে মানে ভাইপোকে তারা কাঠগড়ায় তুলছেন, কিন্তু তারা প্রকাশ্যে কেউ বলছেন না যে এই ভাইপোকে প্রশ্রয় যিনি দিয়েছেন দিনের পর দিন, গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে যিনি জনসভা করতেন এবং হুমকি দিতেন, গোটা নির্বাচনের প্রচারটা যিনি শুধু হুমকি দিয়ে গেলেন, কোনো গঠনমূলক প্রচার নেই যে 15 বছর আমরা যা যা পারিনি আমরা আগামী 5 বছরে করব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির বুথ স্তরের কর্মী সবাইকেই উনি 4 মে দুপুর 12টার পর দেখে নেবেন বলেছিলেন। এখন তাকে কেউ দেখছে না, কেউ না। দলের অন্দরে অভিষেকের সামনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে। কদিন আগে যারা সেনাপতি সেনাপতি বলে তার কাছে মানে টিন টিন টন টন তেল নিয়ে যেতেন, তারা অনেকে এখন খোলসে মুখ লোকানো কচ্ছপ বলছে। স্বার্থ মিটে গেছে তো। আমি বলছি না যে অভিষেকের নিন্দা করা উচিত না, কিন্তু যারা নিন্দা করছে তাদের কথা একবার ভাবুন, তারা কিরকম স্বার্থপর, যে আর রক্ষা করতে পারবে না। বিধানসভা ভোটে এই যে বিজেপি এত বড় ম্যান্ডেট নিয়ে জিতেছেন, মানুষের রায় তো, সেইটাকে আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী সততার প্রতীক তিনি এখনো মেনে নিতে পারছেন না। তিনি বলছেন এই পরাজয় ঠিক নয়, তার জন্য তিনি নাকি 150টা আসনে যারা হেরে গেছেন তাদেরকে নিয়ে একটা মামলা করবেন, দায়িত্ব দিয়েছিলেন তৃণমূলের ওই আইনজীবী সাংসদ শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর। কিন্তু যারা পরাজিত তারা কেউ ওই মামলায় অংশ নিতেই চাইছে না। তৃণমূল ঘুরে দাঁড়াবার জন্য মমতা একটা শেষ আশ্রয় নিয়েছিলেন যে অনেকে মিলে আমরা একটা আদালতে মামলা করি, রোজ খবর হবে, কিছু হয় না তাতে, কিন্তু একটা খবরে টিকে থাকা যাবে। একটা সংবাদ মাধ্যমে দেখলাম ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের আগের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তিনি তো হেরে গেছেন, তার কাছে নাকি বলেছিলেন যে আয় ভাই আমরা মামলা করব, তো স্নেহাশিস বলে দিয়েছে যে না 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 আমি ওসবের মধ্যে নেই, আমি রাজনীতিটাই আর করব না। বুঝুন, তাতে কল্যাণ খুব ক্ষুব্ধ হয়ে বলেছে 2011 সালের আগে তো জাঙ্গিপাড়ায় কেউ ঢুকতে পারতো না, আমি 2009 সালে জেতার পর 2011 সালে 15 বছর ধরে এরা ভোগ করলো, এখন সব পালিয়ে যাচ্ছে। কেন পালাবে না? কদিন বাদে তিনিও হয়তো পালানোর চেষ্টা করবেন, কিন্তু তার পালানোর পথ নেই। আসলে এই যে মমতার মামলায় কেউ মত দিচ্ছেন না, তার কারণ হচ্ছে হেরোরা ভাবছেন আর এক হেরো মমতার কথা শুনবো কেন, যিনি নিজেই জিততে পারেননি নিজের বিধানসভায়, যাকে তিনি বড় বোন মেজ বোন সেজ বোন অনেক কিছু বলতেন, তার কথা কেন শুনতে যাব? আর যিনি দলের কোথায় কে পালিয়ে গেছে কি করেছে তাদের খোঁজ খবর নেওয়া ভুলে গিয়ে শুধু নিজের পরিবার, ভাইপোর বাবা কাকা জ্যাঠা মামা মাসি এদের সম্পত্তি বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন ঘরে বসে, আর তা নিয়েই তো ভবিষ্যতে সংঘাত। এই যে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক হলো উত্তর 24 পরগনায়, সেখানে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তিনি তার সঙ্গে তৃণমূলের ওই জেলার 6 বিধায়ক তারা উপস্থিত ছিলেন। জানিয়ে নানা জল্পনা রাজনৈতিক মহলে, ও এরা সবাই বৈঠকে যোগ দেওয়ার পর বলছেন সরকারটা তো আমাদের সরকার, প্রশাসনিক কাজে তো সহায়তা করতে হবে, বিরোধিতা তো আলাদা জায়গা। তৃণমূল আমলে তো কোনো বিরোধী দলের বিধায়কদের এই ধরনের বৈঠকে ডাকাই হতো না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের প্রতি যে সৌজন্য দেখিয়েছেন সেটার সুযোগ নিয়ে এত বড় বড় কথা বলছেন, বিশ্বাস করবেন না। যেটা আমার কাছে যা খবর তাতে শুধু কাকলি ঘোষ দস্তিদার নন, এরকম ডজন খানেক
বা তার বেশি হবে সাংসদ তারা দিল্লিতে লাইন দিচ্ছেন, তারা চাইছেন আমাদেরকে সংসদে একটু আলাদা করে তৃণমূলের থেকে দূরত্ব বজায় রেখে একটু বসার ব্যবস্থা করা হোক, আমরা সমর্থন দেবো না কিছুতে। আসলে এরা না কেউ আর ওই মানে কি বলবো ধসে যাওয়া কোম্পানির শেয়ার হোল্ডার হতে চাইছে না, কেউ মমতা বা তার ভাইপোর কথা শুনতেই চায় না। ভাইপো তো আবার ওখানে লোকসভার নেতা। এইরকম বিধায়কদেরও একটা বড় দল তৈরি হয়েছে যারা প্রথম থেকে এই কাজটা করেছে। বিজেপি যদি রাগের মাথায় ভাঙে কোনো কিছু বলাও যাবে না। 2021 সালের কথা মনে করুন, সদ্য বিজেপি ধাক্কা খেয়েছিল, সরকার গঠনের ম্যান্ডেট নিয়ে আসার কথা ছিল, গণনায় কারচুপির জন্য আসতে পারেননি। সেই ধাক্কা সামলানোর আগেই 11ই জুন পুত্র শুভ্রাংশুকে নিয়ে মুকুল রায় গিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেখানে পিসি ভাইপো দুজনে হাজির ছিলেন। যেই মুকুল রায়কে তাড়ানোর জন্য সবচেয়ে বড় দলই ভাইপো, সেই ভাইপো মুকুল রায়কে দলে নিয়ে এসে সে কি উচ্ছ্বাস। তখন টুইট করা হয়েছিল মুকুল রায়কে বিধায়ক নয়, বিজেপির সর্বভারতীয় সহসভাপতিকে তৃণমূল নিয়ে এসেছে। আসলে তো ভয় দেখিয়ে আনা হয়েছিল। মুকুল রায় আজ আর নেই, শুভ্রাংশুও তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। এরপরে একের পর এক বিজেপি বিধায়ককে কেনা হয়েছে এবং শুভেন্দু অধিকারীকে দুর্বল করা হয়েছে। আর সেগুলো ঘটা করে করে প্রচার করা হতো, 77 থেকে কমে 70, 77 থেকে কমে 69। নাও এখন নিজের দলকে সামলাও। এখন ভাইপোকে কেউ পাত্তাই দিচ্ছে না। রাজ্যের মানুষ একটা উপনির্বাচনে বাইডন বিশ্বাসকে জিতিয়েছিল বিরোধী দলের জোটের, তাকে কিনে আনা হয়েছিল মানুষের রায়কে উপেক্ষা করে। আর এখন ডায়মন্ড হারবারের যারা বিধায়ক তারাও ভাইপোর পাশে নেই। একজন তো ফুল নিয়ে চলে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে দিতে, পাত্তা পাননি। আর ভাইপোর যাবতীয় অন্যায় সন্ত্রাসের প্রথম যে সঙ্গী যে ডানা জাহাঙ্গীর, সে উপনির্বাচন নয় পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনের আগেই তো পালিয়েছে। এখন ভাইপোর ছায়া মারাতে চায় না জাহাঙ্গীর, সে এখন গ্রেপ্তার হতে পারে যে কোনো দিন, এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ওদিকে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেতে গেলে পরিষদীয় দলকে একটা চিঠি দিতে হতো স্পিকারকে। আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আসলে তো এখন অলকালীঘাট তৃণমূল কংগ্রেস, তিনি চিঠি করেছেন। সেই চিঠি হয় না তো, তিনি তো পরিষদীয় দলের কেউ নন। ফলে বিরোধী দলের মর্যাদা এখনো পায়নি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের যে বিধায়ক দল মানে পরিষদীয় দল তারা চাইছেও না, বরং এখনই মানে বিরোধী দল না হয়ে একটু অপেক্ষা করা, বাজার অধিবেশনটা হোক, নিজেদের যে দল তৈরির চেষ্টা সেটা কতটা সফল হয়, দল বানাতে না পারলেও যদি একটা মঞ্চ টঞ্চ টাইপের কিছু পাঠানো যায়, মানে মূল তৃণমূলকে আরও দুর্বল করতে এই বিধায়ক তৃণমূল দল তৈরি হচ্ছে। আর বিজেপি নয়, তৃণমূলের একাংশই চাইছে তৃণমূল বিধানসভার ভেতরে আরও দুর্বল হোক, এবং হবেটা আমি বলে দিচ্ছি, কিন্তু কবে কিভাবে একটু অপেক্ষা করতে হবে। তৃণমূলের একটা বড় অংশের বিধায়কই হচ্ছেন মুসলমান, তার ফলে তারা ভাবছেন ববি হাকিম তাদের নেতা টেতা হবেন, কিন্তু ববি হাকিমকে আমি যেটুকু চিনি তিনি এসবের মধ্যে আর পা বাড়াবেন না, এসব কাজে রাজিই হবেন না। তিনি এখন 7-এ নেই 5-এ নেই হতে চাইছেন। পুরসভার মেয়র পদটা তিনি ছাড়তে পারলে বাঁচেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধও বলা উচিত নয়, কান্নাকাটি, তাতেই উনি এখনো রয়ে গেছেন। আমার মনে হয় ঈদ মিটে গেলেই কোনো সিদ্ধান্ত হয়তো নিয়ে নেবেন কীভাবে করা যায়। এবং এখন ঝগড়া লেগেছে, শুনলাম তৃণমূল সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমের ওপর চাপ দিচ্ছেন যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বাবা মা কাকি এদের সম্পত্তির ওপর পুরসভা নজর দিচ্ছে, কেন এই তালিকা বেরিয়ে যাচ্ছে। এদিকে ববি হাকিমের আর কিছু করার নেই, মেয়র আছেন, মেয়রের চেয়ারটা আছে, কিন্তু ক্ষমতা তো নেই। সবটা স্মিতা পাণ্ডে, যাকে এতদিন ধরে তৃণমূল কোনো কাজ করতে দেয়নি, তিনি একা করছেন তার সাংবিধানিক অধিকারের বলে। ফলে ববি হাকিমের কিছু করার নেই। আর এতেই পিসির রাগ,
তৃণমূল সূত্রে যা জানা যাচ্ছে, ববি নাকি বলছেন যে ব্যক্তিগত একটা পরিবারের লোকজনকে বাঁচাতে আমি কেন এখন ঝুঁকি নিতে যাব, অনেক কিছু করেছি, অনেক মেনে নিয়েছি মেয়র হওয়ার সময়। তিনি না জানলে তো এত অবৈধ সম্পত্তি হতো না, কিন্তু যা হয়েছে হয়েছে, অতীত, এখন বাঁচাতে যেতে পারবো না। তাতে পিসি খুবই রাগ করেছেন, তোকে এত ভালোবাসি, তোকে এত কিছু করেছি, তুই কিছু করলি না। কিন্তু বললাম তৃণমূল একটা পেশা, দল নয়, ফলে কারো কোনো দায়িত্ব নেই। কোম্পানিটাই ধসে গেছে, তার শেয়ার কে কিনবে? পুরসভার একের পর এক বড় চেয়ারম্যান পদত্যাগ করছেন, বেশিরভাগ কাউন্সিলর কালীঘাট মুখো হচ্ছেন না। দিদি এ নিয়ে নিজের একটা বৈঠক করে সেখানে কান্নাকাটিও করেছেন। অনেকেই পদত্যাগের প্রস্তুতি নিয়ে বসে আছেন। ববি হাকিম কি করেন সেদিকেছে, হয়তো ঈদ মিটলেই। শুধু কলকাতা নয়, রাজ্যের যত পুরসভা পঞ্চায়েত তৃণমূলের, তাদের লোকজন নেই, তারা পলাতক, কেউ তাদের তাড়ায়নি, কেউ তাদের আক্রমণ করেনি। নিজেদের গ্লানি থেকে তারা পালিয়ে গেছে। এক নম্বর গ্লানি হচ্ছে জোর করে জিতেছিল, আর দ্বিতীয় হচ্ছে মানে লুটপাটের তো কোনো শেষ নেই, কোনো শেষ নেই লুটপাটের। ছাপ্পা মেরে জিতেছে, তারপরে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন টাকা লোপাট করা, ঠিকাদারদের থেকে অগ্রিম নিয়ে রেখেছেন কাজ দেব, কিন্তু এখন কাজ দেওয়ার অবস্থায় নেই। সবচেয়ে বড় কথা, যে মানুষদের উপরে তারা অত্যাচার চলেছে, যাদের ভোটাধিকার কেড়ে নিয়ে জিতেছে, সেই মানুষের রায়ে তৃণমূল নামক কোম্পানিটা লাটে উঠে গেছে। এত মানুষদের দাবিয়ে রাখা হয়েছিল, সেই মানুষ তো জেগে গেছে, আর ভয় নেই, ভরসার চেহারা দেখা যাচ্ছে সব জায়গায়। তাই এখন মানুষের সামনাসামনি হতে ভয় পাচ্ছেন পুরসভার কাউন্সিলর, চেয়ারম্যান, পঞ্চায়েতের সদস্য থেকে জেলা পরিষদের কর্তারা। তাই তৃণমূল আর নেই। রাজ্যে অনেক দিন বিরোধী থাকা, দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা, তৃণমূল আর নেই। যেটুকু আছে সেটার নাম অল কালীঘাট তৃণমূল কংগ্রেস, যার শুরুটা কালীঘাটে, শেষটাও কালীঘাটে। শেষে একটা কথা, ইউটিউব এই চ্যানেলের মেম্বারশিপের সুবিধা দিয়েছে। পিনাক্কি বলছে পাশে দাঁড়াতে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। ইতিমধ্যেই অনেকে নিয়ে নিয়েছেন, মেম্বার সংখ্যাটা আরেকটু বাড়লেই তাদের জন্য বিশেষ কিছু উপহার, মানে অনেক সুবিধা অপেক্ষা করছে, সেগুলো জানিয়ে দেওয়া হবে। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।